এদিকে আবারও ভয়ানকভাবে উত্তাল হতে যাচ্ছে সারা দেশ। পুলিশ হত্যার বিচার চাইতে আবার মাঠে নামছে লক্ষ পুলিশ সদস্যরা। কঠিন বিপদের মুখে তারেক রহমান। জঙ্গি স্টাইলে এবং অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে এবং সেই সাথে গাছের সাথে ঝুলিয়ে রেখে নারকীয় হত্যাকাণ্ড করেছে। এটা একটা বিবেকবান মানুষের বা কোনো রাজনৈতিক দলের কর্মীর কাজে হতে পারে না। যে কোনো সময় পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যাইতে পারে তারেক রহমান। ব্যাপক সম্ভাবনা আছে, এই সম্ভাবনা উড়াই দেওয়া যাবে না। ইতিহাসে অনেক রাষ্ট্রপ্রধান তার দেহরক্ষীর গুলিতে দেহ ত্যাগ করেছেন। পুলিশ হত্যার বিচার হতে হবে 5ই আগস্ট পরে যেগুলো করছে, বহু অপরাধ করেছে, তারা দুর্নীতি করেছে, পাবলিক ধরে তাদের পিটাইতে পারে। এই জন্য সরকারি ভাষা তৈরি মানবে না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ। দর্শক, পুলিশ হত্যা মামলার বিচার এবার শুরু হতে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত বিচার শুরু না হবে পুলিশের সদস্যরা ডিউটিতে যাবে না বলে আবারও ঘোষণা দিয়ে বেঁকে বসেছে। দর্শক, ভয়ানক কিছু ঘটতে চলেছে দেশের মধ্যে। কঠিনভাবে বিপদে পড়েছে এই নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকার। যে কোনো সময় ভয়ানক কিছু ঘটতে পারে। দর্শক, এরই মধ্য দিয়ে ফেসে যাচ্ছে জুলাই আন্দোলনের সকল সমন্বয়করা। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসে। আশা করি সঙ্গেই থাকবেন। যে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী। আমার এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো, এই মানবরাষ্ট্র সহ তারা আক্রমণ করলো। এর বিচার দেশবাসীর কাছে দিলাম আপনাদের কাছে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পুলিশ হত্যার ঘটনা ঘটে। জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে 4ই আগস্ট থেকে শুরু করে 15ই আগস্ট পর্যন্ত চলে পুলিশের উপর নির্মম হত্যাকাণ্ড। এভাবে 14-15 হাজার লোক এসে এনায়েতপুর থানা আক্রমণ করবে, থানা ভবন জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দিবে, জঙ্গি হামলা শুরু করবে, 12 জন পুলিশ সদস্যকে হত্যা করবে জঙ্গি স্টাইলে এবং অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে এবং সেই সাথে গাছের সাথে ঝুলিয়ে রেখে নারকীয় হত্যাকাণ্ড করেছে। এটা একটা বিবেকবান মানুষের বা কোনো রাজনৈতিক দলের কর্মীর কাজে হতে পারে না। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় একই সাথে 13 জন পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যা করা হয়। বাদ যায়নি গর্ভবতী নারী পুলিশ সদস্যও। এছাড়াও বিপ্লবের নামে নৈরাজ্য তৈরি করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় চলে থানায় থানায় হামলা, ভাঙচুর, অস্ত্র লুটপাট, এমনকি পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখার মতো ঘটনার সাক্ষী হয় দেশ। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে এসব হত্যাকাণ্ডের বিভিন্ন ভিডিও ফুটেজ সরকারের হাতে আসলেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকারের পক্ষ থেকে। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একদিকে যেমন ছাত্র হত্যা হয়েছে, অন্যদিকে পুলিশ হত্যার ঘটনাও ঘটে। ছাত্র হত্যার দায়ে সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা করা হলেও পুলিশ হত্যার দায়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার মামলা করা হয়নি। বিভিন্ন সূত্রে জানা যায় পুলিশ হত্যাকাণ্ড নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সরাসরি গণমাধ্যমে কিছু না বললেও অভ্যন্তরে অনেকেই পুলিশ হত্যার ন্যায় বিচার দাবি করেন। একসঙ্গে কাজ করেছি এরকম অনেক সদস্য এখন নেই। আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না। আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই। জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে, সেই প্রয়োজনেই ফিরে আসা। আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে। সত্যিকারে তারা বিশেষ করে এই তেজগাঁ এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশে জ্বালাও পোড়া হচ্ছিল, তারা একেবারে কোনো একটা স্বর্গীয় দূত হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে। তাদের কাছে, তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা। আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে, যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি, একটা চেন অফ কমান্ড কাজ করে, আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। এখনো আমার অনেক সহকর্মী কান্না করতেছে, আসতে পারছে না। আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারের মানুষের প্রয়োজনেই যে কাজ করি, এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা। যে কোনো সময় পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যাইতে পারে তারেক রহমান। ব্যাপক সম্ভাবনা আছে, এই সম্ভাবনা উড়াই দেওয়া যাবে না। ইতিহাসে অনেক রাষ্ট্রপ্রধান তার দেহরক্ষীর গুলিতে দেহ ত্যাগ করেছেন। এমন রেকর্ড আছে, এমন ইতিহাস আছে। আপনারা জানেন ডেভিল ইউনুস ক্ষমতা দখল করে ইন্ডিমিনিটি চালু করে 3500 পুলিশ হত্যার বিচার প্রক্রিয়াকে বন্ধ করে দিল। বিচার করা যাবে না সেই আইন, সে অধ্যাদেশ জারি করলো। শুধুই তাই না, যারা পুলিশকে নির্মমভাবে হত্যা করলো সেই সকল জঙ্গিদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশকে বাধ্য করলো। এখানেই ক্ষান্ত হয় না ডেভিল ইউনুসগণ, যাদের নির্দেশে সারা দেশব্যাপী 560টা থানা জ্বালাই দিয়া নির্মমভাবে গর্ভবতী নারী পুলিশ কনস্টেবলকে হত্যা করলো। সেই সকল নির্দেশ দাতাদের পুলিশকে দিয়া স্যালুট দিতে বাধ্য করলো। পুলিশের মধ্যে অনেক ক্ষোভ। তারা দীর্ঘদিন যাবতই চাইতেছিল যে কোনো ভাবেই হোক না কেন, সেরা বেড়া ভাবেই হোক, একটা নির্বাচন হয়ে যাক। সেই নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসলে অযোগ্য আর যাই হোক না কেন, তাদের এই প্রাপ্ত চাওয়াটুকু পূরণ হবে, যে পুলিশ হত্যার বিচারটা হবে। সেই আশায় তারা 18টা মাস অপেক্ষা করছে। আপনি দেখছেন যে
তারেক রহমান ক্ষমতায় আসার পরে তারা বলল প্রথমে পুলিশ হত্যার বিচার হবে, কিন্তু এখন আবার ইনিয়ে বিনিয়ে লক্করে চক্করে খাইয়ে যুক্তরাষ্ট্রের শুক্র শরবত পান করিয়ে তারা বলতেছে সেই কাজ সম্ভব না, পুলিশ হত্যার বিচার প্রক্রিয়া নাই। এটা বলতেছে, বলা হয় জঙ্গিরা নাকি ক্ষোভে পুলিশ হত্যা করছে। এখন ক্ষোভ থেকে পুলিশ যদি কায়দা মতো পাইয়া তারেকরে ঝাঁঝরা করে ফেলায়, মনে রাখবেন ভাইরা আমার, পুলিশ হত্যার বিচার কিন্তু হবেই হবে, আজকে না হোক কাল। ইতিহাস সাক্ষী, একেবারে হলপ করে লিখে রাখুন, পুলিশ হত্যার বিচার হবেই হবে, শতভাগ নিশ্চিত থাকুন। হয় একদিন আগে একদিন পরে, কিন্তু আমি হলপ করে বুকে হাত দিয়ে বলতে পারি, একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ যখন সরকার গঠন করবে, তখনই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুলিশ হত্যার বিচার নিশ্চিত করা হবে। এবং শুধুই পুলিশ হত্যা না, সাধারণ শিক্ষার্থীদেরকে যারা স্নাইপারের মাধ্যমে নির্মমভাবে হত্যা করে আন্দোলন বেগবান করেছে, যারা রাষ্ট্রটাকে ধ্বংস করেছে, সরকারি সম্পদ ধ্বংস করেছে, এর প্রতিটা জঙ্গিকেই নির্মমভাবে তাদের বিচার মুখোমুখি হতে হবে। সে যেই হোক না কেন, যত বড় হ্যাডম হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে না। এটা সেই দেশ যে দেশে প্রধান বিচারপতির হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছিল। এটা সেই দেশ যে দেশে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছিল, মুখে জুতা দিয়ে অপমান করানো হয়েছিল। সুতরাং প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার থেকে জঙ্গিরা এমন কোন হ্যাডম না, যারা পুলিশকে নির্মমভাবে হত্যা করছে তারা এমন কোন ব্যক্তি না যে তাদের বিচার করা যাবে না, তাদের বিচার হবে না। মনে রাখবেন, 30 বছরের অধিক পরে যাইয়াও কিন্তু বঙ্গবন্ধুর বিচার এই মাটিতে হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পরে ইন্ডিমনিটি চালু করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে পতাকা দেওয়া হয়েছিল, তাদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বানানো হয়েছিল, কিন্তু তাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরও বিচার করা হয়েছে। শুধু আগামী দিনের পার্থক্য হবে এতটুকুই, বঙ্গবন্ধু হত্যাকারীদের, স্বাধীনতা বিরোধীদের বছরের পর বছরের ধরে জেলখানায় আটকে রেখে সাধারণ মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় দেওয়া খাবার খাইয়ে তাদের লালন পালন করা হয়েছে, তারপরে বিচার করা হয়েছে। কিন্তু আগামীর বিচার এত বছর বছর ধরে হবে না, আগামীর বিচার হবে খুব অল্প সময়ের মধ্যে, সেই বিচার কাজ নিশ্চিত করা হবে। সরকারি খাওয়ান খাওয়াইয়া বিচার করে বছর বছর পার করে দেবে, এরপর আবার সরকার কখনো ঝামেলা হয়ে যাবে, সেই জঙ্গিগুলো বের হইয়া আবার আমার দেশ ধ্বংস করবে, আবার আমার রাষ্ট্র ধ্বংস করবে। সেই সুযোগ আগামীতে হবে না, সেই সুযোগ আগামীতে দেওয়া যাবে না, কোনোভাবেই হচ্ছে না, এটা নিশ্চিত থাকেন ভাইরা আমার। আমি আমার পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় জননেত্রী শেখ হাসিনা তিনি একটি বক্তব্য দিয়েছেন, আগামী 26শে মার্চ আমরা সবাই একসাথে উল্লাস করে বিজয় দিবস পালন করবো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, তার সামনে কবর খোঁড়াও হয়েছিল, কিন্তু সবকিছু বিজয় করে বিজয়ের বেশে বাংলাদেশে এসেছিলেন বঙ্গবন্ধু। ঠিক তদ্রুপ ভাবে শেখের বেটি বাংলাদেশ এখন একমাত্র ব্যক্তি, তিনি বিশ্বের ভিতরে একমাত্র ব্যক্তি, সেই নেতা যিনি যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে প্রতিবাদ করে তাদের কাছে কখনো বাসনত করে নাই, তিনি শেখের বেটি। তিনিও ফাঁসির রায়কে সামনে নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশে এসে সর্বপ্রথম সকল জঙ্গিবাদ, সকল স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী একে একে খুঁজে বের করে সকলের বিচার নিশ্চিত করা হবে ভাইরা আমার। আপনারা যারা রয়েছেন, আপনাদের প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা দেখেছেন ভাইরাল সেই নিউজটি। দর্শক, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। দর্শক, আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে আবারও বড়সড় চাল দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন দেশের সমস্ত আদালতে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার। প্রশ্ন হলো, এটি কি শুধুই প্রতিশোধ নাকি সুপরিকল্পিত রাজনৈতিক এবং আইনি ফাঁদ? আজ আমরা বিশ্লেষণ করব শেখ হাসিনা আসলে কি পরিকল্পনা করেছেন। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সরকার গঠন করেছে বিএনপি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিএনপি ক্ষমতা আসার পর আবারও মাঠে নামার চেষ্টা করছে আওয়ামী লীগ, বন্ধ পার্টি অফিস খুলছে, মিছিল হচ্ছে, কিন্তু তাদের উপর হামলা, মামলা, গ্রেপ্তারও হচ্ছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন সেটি নিছক আবেগের নয়, এটি কৌশলগত ঘোষণা। আওয়ামী লীগের ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যারা আক্রান্ত হয়েছেন, যারা হামলার শিকার হয়েছেন, যারা জেলে নির্যাতিত হয়েছেন, তারা সবাই সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নাম জড়িয়ে মামলা করুন। তিনি বারবার বলেছেন এই মামলার নথি আগামী দিনে কাজে আসবে। এই একটি বাক্যই পুরো কৌশলের চাবিকাঠি। শেখ হাসিনার আসল পরিকল্পনা কি? প্রথমত, আইনি প্রতিরক্ষা গড়ে তোলা। বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে 250-এরও বেশি হত্যা মামলা রয়েছে। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ হয়েছে। একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখানে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শান্তি রক্ষায় ব্যর্থতার অভিযোগে অভিযুক্ত। এখন যদি একই যুক্তি ব্যবহার করে ইউনূসের বিরুদ্ধে শত শত মামলা দায়ের হয়,
তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ বলতে পারবে, দেখুন কেবল শেখ হাসিনা নয়, ইউনূসও একইভাবে দায়ী ছিলেন। অর্থাৎ এটি একটি আইনি ভারসাম্য তৈরির কৌশল। দ্বিতীয়ত, ভবিষ্যতের ক্ষমতা পরিবর্তনের প্রস্তুতি। রাজনীতিতে কেউ স্থায়ী নয়। আজ বিএনপি ক্ষমতায়, কাল অন্য কেউ হতে পারে। যদি ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, এই মামলার নথি হবে বড় অস্ত্র। তখন বলা যাবে এই সব অভিযোগের তদন্ত চাই এবং সেটি আইনিভাবে প্রতিষ্ঠিত থাকবে। অর্থাৎ এটি ভবিষ্যতের রাজনৈতিক রিটার্ন প্ল্যান। তৃতীয়ত, আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা। মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব। যদি তার বিরুদ্ধে শত শত মামলা হয়, তাহলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে, রাজনৈতিক প্রতিশোধ চলেছে, আইনি ব্যবস্থার অপব্যবহার হয়েছে। এই বিতর্ক আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সরকারের উপর চাপ তৈরি করতে পারে। আর চতুর্থ, রাজনৈতিক বার্তা। গণ অভ্যুত্থানের সময় নিহতদের পরিবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছিল। এখন আওয়ামী লীগ চাইছে পাল্টা একটি ন্যারেটিভ দাঁড় করাতে, আমরাও নির্যাতনের শিকার। যদি শতাধিক নেতাকর্মীর মৃত্যুর অভিযোগ সামনে আসে, যদি জেল নির্যাতনের কাহিনী ছড়িয়ে পড়ে, তাহলে জনমতের একাংশে সহানুভূতি তৈরি হতে পারে। শেখ হাসিনা আরও বলেছেন, আমি জানি তারেক রহমান কিভাবে দেশে ফিরেছেন। এই বক্তব্যের ভিতরে দুটি ইঙ্গিত আছে। এক, বিদেশি শক্তির সম্পৃক্ততা। দুই, গোপন সমঝোতার অভিযোগ। তিনি সরাসরি কিছুই বলেননি, কিন্তু সন্দেহের বীজ বপন করেছেন। এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জনমনে প্রশ্ন ছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সত্যি মামলা করতে পারবে? অনেকেই অভিযোগ করেছেন প্রশাসন অভিযোগ নেবে না। শেখ হাসিনার স্পষ্ট উত্তর, অনলাইনে পাঠান, রেজিস্টার্ড পোস্টে পাঠান, উকিল নোটিশ ধরান। অর্থাৎ তিনি প্রক্রিয়াগত উপায়ও বাতলে দিচ্ছেন। এটি সংগঠিত আইনি ক্যাম্পেইন। তাছাড়া রাজনৈতিক দল যখন ক্ষমতার বাইরে থাকে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় কর্মীদের মনোবল ধরে রাখা। মামলা করার নির্দেশ মানে হলো কর্মীদের সক্রিয় করা, সংগঠনকে আদালতমুখী করা, ভুক্তভোগী বয়ানকে একীভূত করা। এতে দলীয় কাঠামো আবারও নড়াচড়া শুরু করবে। তবে এই কৌশলের ঝুঁকিও আছে। আদালত যদি মামলাগুলো গ্রহণ না করে, যদি প্রমাণের অভাবে খারিজ হয়ে যায়, যদি আন্তর্জাতিকভাবে এটি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখা হয়, তাহলে উল্টো ফলও হতে পারে। তাহলে সামনে কি হতে চলেছে? আগামীতে জেলা আদালতগুলোতে মামলা জমা পড়া শুরু হতে পারে। অনলাইনে রেজিস্টার্ড পোস্টে অভিযোগ পাঠানো বাড়বে। বিএনপি সরকার প্রশাসনিকভাবে কী অবস্থান নেয় তা হবে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নজর রাখতে পারে। পশ্চিমা মিডিয়ায় বিষয়টি বড় আকারে এলে কূটনৈতিক চাপ তৈরি হতে পারে। আর ক্ষমতা পরিবর্তন হলে এই মামলাগুলো হয়ে উঠতে পারে বড় আইনি আক্রমণের ভিত্তি। শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই, কিন্তু তিনি রাজনীতির বাইরে নন। তিনি জানেন রাজনীতি শুধু রাস্তায় হয় না, আদালতেও হয়। মামলা এখন কেবল আইনি বিষয় নয়, এটি ভবিষ্যতের ক্ষমতার বীজ। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গণহারে মামলা করার আহ্বান তারই দীর্ঘমেয়াদী রাজনৈতিক হিসাব। এই কৌশল কি শেখ হাসিনাকে রক্ষা করতে পারবে, নাকি নতুন করে সংঘাত বাড়াবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করছিল। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত অন্য কোনো নিউজের মাধ্যমে। তো আল্লাহ হাফেজ।